নমস্কার, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমি অয়ন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী রুমেলা। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো, সই জালিয়াতি, রুমেলা, সই জালিয়াতির বিষয়টা ভয়ঙ্করভাবে উঠে এসেছে। এই সই জালিয়াতির অভিযোগ স্পিকারের কাছে কারা জানিয়েছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এবার দেখা যাচ্ছে বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তার সঙ্গে মাত্র 19 জন, বাকিরা কোথায়? এবার তাই প্রশ্ন উঠছে রুমেলা, বাংলায় কি মহারাষ্ট্র মডেল? শিবসেনার মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল? রুমেলা, খুব স্বাভাবিকভাবে এখানে আরো যে প্রশ্ন জোরালো হচ্ছে, দল এবং দলের প্রতীক দুই কি হাতছাড়া হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এখনো পর্যন্ত যে সিচুয়েশন, সেখানে আমরা অয়ন দেখছি সুরে গাইছে নিজে, তুমি বললে 19 জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে 19 জন বিধায়ক, বেসুরোদের সংখ্যাই বেশি। একদম। তাহলে কি এই বেসুরোরা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে অয়ন? বিশেষ করে এবার সরাসরি চলে যাব আবিরের কাছে। আবিরের সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমএলএ হস্টেলে আসার আগে এবং এমএলএ হস্টেলে যখন এসে পৌঁছেছেন, তারপরে কতজন বিধায়ক এখনো পর্যন্ত যোগাযোগ রাখছেন? দেখো, আমি এমএলএ হোস্টেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। 20 থেকে 25 মিনিট আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করে গিয়েছেন। সূত্রের খবর, সন্দীপন সাহা তিনিও তার আগে ভেতরে প্রবেশ করে গিয়েছেন এবং একাধিক বিধায়ক, আমাদের কাছে সূত্রের যেটা খবর, তারা ঋতব্রত এবং সন্দীপন তাদের দুজনের সঙ্গেই তারা যোগাযোগ রাখছেন। ফলে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে প্রেশার গ্রুপ যেটা তৈরি হচ্ছিল, সেই প্রেশার গ্রুপ কার্যত তৃণমূল কংগ্রেসের ঋতব্রত এবং সন্দীপন সাহা তারা দুজন সেই গ্রুপ একটা ব্লক তৈরি করছেন বা তাদেরকে ঘিরে, তাদের দুজনকে ঘিরে একটা ব্লক তৈরি হচ্ছে, এমনটাই খবর। প্রসঙ্গত, সরাসরি না বললেও আজকে ঋতব্রত এবং সন্দীপন তাদের দুজনকেই দল থেকে বহিষ্কার করার পর দেখতে পাওয়া যায় যে একাধিকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, বিভিন্ন সংসদীয় পরিষদীয় রাজনীতিতে তারা অনেকেই পরিচিত নাম এবং পরিচিত নাম ছিলেন, তারা ক্রমাগত তারা যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু 80 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, যদি 1/3 সংখ্যা প্রয়োজন হয়ে পড়তে পারবে, সেই তারা যদি আলাদা একটা দল তৈরি করতে চান, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যেটা দেখার সেটা হচ্ছে এই দুজন, অর্থাৎ ঋতব্রত এবং সন্দীপন, তারা দুজনই হচ্ছে এই মুহূর্তে আনঅ্যাটাচড সদস্য হিসাবে বিধানসভার মধ্যে থাকবেন। কিন্তু তারা কোনো রাজনৈতিক দল, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন, দল তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু তারা বিধায়ক হিসাবে কাজ করবেন। এখন তাদেরকে যত সংখ্যক সদস্য বিধায়করা যদি সমর্থন জানাতে শুরু করেন, সেই সমর্থনের সাপেক্ষে যদি চিঠি জমা পড়ে হচ্ছে বিধানসভার অধ্যক্ষের কাছে, এবং সেই সংখ্যাটা যদি অনেকটা বেশি হয়, অর্থাৎ যে সংখ্যক বিধায়ক তাদেরকে সমর্থন জানালেন সেই সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে রইল তারা যদি কম হয়, তাহলে সেদিক থেকে দেখতে গেলে হচ্ছে বিরোধী দলের যে দাবি, সেটা হচ্ছে ঋতব্রত সন্দীপন তারা জানাতেই পারে। একদম, আমি আসবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যে আসবো। রুমেলা রয়েছেন আমার সঙ্গে। আসলে কিছুক্ষণ আগে রুমেলা এসেছিলেন তাপস রায় স্টুডিওতে। তাপস রায় ঠিক এই বিষয়টি নিয়ে কি বলেছিলেন, রুমেলা একবার দেখে নেওয়া যাক। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, এটা মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদ বাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। রুমেলা, মহারাষ্ট্র মডেলটা কি মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার। তো একেবারে এই মহারাষ্ট্র মডেলের আরেকটা নামও রয়েছে, অনেকে বলে থাকেন রিসর্ট পলিটিক্স। আমরা 2022 সালে দেখেছিলাম এই মহারাষ্ট্র মডেলের অবতারণা হয়। মহারাষ্ট্র মডেল কি ছিল, একনাথ শিন্দে সেই সময় কি করেছিলেন সুরাট এবং তারপর গুয়াহাটিতে, কাদের নিয়ে যাওয়া হয়েছিল, তার পরবর্তী সময়ের প্রেক্ষাপট একটু জানবো। কেন আমরা বলছি বাংলায় মহারাষ্ট্র মডেল লাগু হতে চলেছে কিনা কথা বলবো। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন নিউজরুম থেকে। কৌশিক, দেখো, 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন।
মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। ঠিক। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপিই বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে, সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন? তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন। কথা বলে একটি জোট তৈরি করলেন যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। ঠিক। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো। সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে। তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন। হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো। আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন। তারা গিয়ে নতুন সরকার করলেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক যেটা শিবসেনার প্রতীক, সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু শিবসেনার ভাঙন হয়েছে তা নয়। মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন। এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক, সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। কৌশিক, আমি ঠিক এখানেই তোমার কাছ থেকে জানতে চাইবো, কেন আজ অয়ন আমরা মহারাষ্ট্র মডেল নিয়ে আলোচনা করছি? কারণ এই মুহূর্তে যে পরিমাণে তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে, আগামী দিনে কি হবে? যে প্রশ্নটা একদম শুরুতেই রাখছিলাম, যে দল এবং দলের প্রতীক, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেটা হাতছাড়া হতে পারে? কৌশিক, দেখো, যেটা হচ্ছে সেটা তো এখন সেই দিকে নজর রাখারই বিষয়। নানাজন বেসুরো গাইছেন। তবে এই আলাদা হতে গেলে অন্তত দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয়, তার জন্য 2/3 মেজরিটি, মানে 2/3 সমর্থন দরকার, 2/3 বিধায়কের। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো, তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 80, তারা দুজনকে বহিষ্কার করেছেন 78-এর 2/3 হচ্ছে 52। অর্থাৎ যদি আলাদা কিছু করতে হয় তৃণমূল থেকে বেরিয়ে, যেরকম একনাথ শিন্ডে করেছিলেন, 56 জনের মধ্যে 40 জনকে নিয়ে চলে গেছিলেন, তাই তিনি দলত্যাগ বিরোধী আইনে পড়েননি। সেটা করতে গেলে অন্তত 52 জনের বিধায়কের সমর্থন দরকার, তবেই সেটা আইনি পথে করা সম্ভব। একেবারেই তাই রুমেলা। এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক বেসুরো, বেশিরভাগই বেসুরো, এবং সেই বেশিরভাগই, যেটা 1/3 বলা হচ্ছে, বেশিরভাগই বেসুরো